आज আমরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটা পড়ব। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় মুখি। কবি 18 বছর বয়স বলতে শুধুমাত্র মানুষের জীবনের 18 বছর বয়সকে বলেনি। শপথের কোলাহলে, শপথ কি? শপথ কথার অর্থ প্রতিজ্ঞা, অঙ্গীকার। তাহলে শপে আত্মাকে, শপে মানে সমর্পণ করা।
আমাদের সারদা বিদ্যাপীঠ শুধু একটা স্কুল নয়, এটা একটা পরিবার। আর আমাদের এই বিশাল পরিবারের মহিরুহ আমাদের হেড স্যার, আর তাঁরই প্রতীক হয়ে স্কুল শুরুর প্রথম দিন থেকে দাঁড়িয়ে আছে আমাদের এই বটগাছটা। কত কিছু পাল্টে গেছে, পুরনোরা গেছে, নতুনরা এসেছে, শুধু বদলায়নি হেড স্যারের আদর্শ আর আমাদের এই প্রাচীন বটগাছ। বহুকাল পরে আমরা কে কোথায় থাকবো কেউ জানে না, কেউ থাকবে কেউ থাকবে না। কতজন এলো গেল, কতজনই আসবে তোমার কাছে, তাদেরকে আমাদের ভুলে যেও না। তুমি গল্প দাদু হয়ে আমাদের কথা তাদের শোনাবে তো? তুমি ভালো থেকো, অনেক অনেক বছর বেঁচো। আমরা আবার আসবো তোমার কাছে, তুমি আমাদের অপেক্ষায় থেকো। তোমাকে আমরা ভুলবো না কোনো দিন। আমরা যখন থাকবো না তখনও আকাশের বার্তা মাথা উঁচু করে ঝরিয়ে দিও আগামীদের কাছে। তোমার তো চলা নেই, তাই সময়ের হিসাবও তুমি রাখো না। তুমি শুধু জানো সময়কে কেমন করে ফুলে ফোটাতে হয় আর নিঃসীম আনন্দে নিঃশেষে ঝরাতে হয়। তাই লালের বিপ্লবে, সবুজের অভিযানে, নীলের অভিসারে তোমাকে দেখতে চাই শান্তির শ্বেত শুভ্র পতাকা ধরে সারদা বিদ্যাপীঠের বুকে। আজ শনিবার না, ছুটি হয়ে গেছে ততক্ষণ স্কুল। চলো তাহলে এখানে আড্ডা দেওয়া যায়, কি বলো? হ্যাঁ, এখানে বসে আড্ডা দিই, চল। ভালোই তো হয়, ব্যবস্থা তো করতে হয়। চটপটের ব্যবস্থা করি। চট আছে? হ্যাঁ, চল বলি চল। সমস্যার ক্লাসটা রিভু দাঁড়া না ওখানে, মনে হয় ওরা স্কুলে কি করছে, দাঁড়া ওদের ডাকি। এই কুন্তল, এই এদিকে আয় একবার। হ্যাঁ আয় না। কি রিভু দাঁড়া আজকে স্কুলে কি করছে? হ্যাঁ তাই তো, চল গিয়ে জিজ্ঞেস করবি। অনেকদিন বাদে, অনেক সবাই আছে মনে হচ্ছে, অনেক কেমন আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। ভালো তো? স্কুলে আজকে কি ব্যাপার? আরে ইচ্ছা হলো হট করে একদিন সবাই মিলে চলে এলাম। আমার তো সবাই ছুটি হলো, আজ তো শনিবার, তাড়াতাড়ি ছুটি হলো। তো আগে ছুটি হতো, সেই বেলায় ছুটি হতো, মনে পড়ছে সব? সে তো পড়বে, আরে স্কুলটা কত বড় হয়ে গেছে, পুরোনো দিনগুলো সবই ভেসে উঠছে অল্প স্বল্প। এই হোক, বাড়ি ফেরার তাড়া আছে নাকি তোদের? না না, খুব একটা নেই। চাই না, বস না আমাদের সাথে। না না, আসছে, আমরা ফোন টোন করছি আরো কতজনকে। আসবে? হ্যাঁ হ্যাঁ, তোরা যারা আছে ডাক না, আমরা আরো কয়েকজন আছে তো, চল ডেকে নিয়ে আসি তাহলে। ঠিক আছে, চল আমরা বসি তাহলে। হ্যাঁ বসি। স্কুল সব দিক থেকেই বড় হয়েছে, নামে যশে খ্যাতিতে বেড়েছে, আয়তনে বেড়েছে ছাত্র সংখ্যা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা, শিক্ষাকর্মীদের সংখ্যা। 10 জনকে নিয়ে শুরু স্কুল, আজকে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 850। আমার খুব মনে পড়ে আমাদের স্কুল আগে ছিল সকালে, ভোরবেলা স্কুলে আসতাম, 10 জনকে নিয়ে স্কুল
স্কুলের এই সামনের প্রাঙ্গণে প্রেয়ার হতো, আর আজ 1 তলা থেকে 4 তলা পর্যন্ত ছেলেমেয়েদের নিয়ে প্রেয়ার করতে হয়। ছাত্রছাত্রীরা সবাই যেন ঠিকঠাক মতন দাঁড়ানোরও সুযোগ পায় না। যাই হোক, এভাবেই আমাদের স্কুলের উত্তরণ হয়ে চলেছে। এরপর মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরেও আমরা উন্নীত হলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনুমোদনের ব্যাপারে আমি এখানে 2-1 জনের নাম না করে পারছি না। আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ডক্টর হরপ্রসাদ সমাদ্দার মহাশয়, তার অক্লান্ত প্রচেষ্টা আমাদের এত তাড়াতাড়ি সাফল্য বা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করতে সাহায্য করেছে, তার অবদান অনস্বীকার্য। এক্ষেত্রে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কলেজের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের অবদানও আমরা ভুলতে পারব না। তার প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতা না পেলে এত তাড়াতাড়ি বোধহয় আমরা উচ্চ মাধ্যমিকের অনুমোদন লাভ করতে পারতাম না। ফলাফলের নিরিখে আমাদের স্কুল আজ পশ্চিমবঙ্গের অন্যতম সেরা স্কুল। এই সাফল্যের কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা, সাথে অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে অভিভাবকদের দায়িত্ববোধ। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের সঙ্গে তাদের সুসম্পর্ক, অভিভাবকদের সঙ্গে আমাদের সম্পর্ক, এটাই দৃষ্টান্ত সত্যিই বিরল। আমরা সত্যি আমাদের এই সম্পর্কের জন্য গর্ববোধ করি। আজ আমাদের ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও ছড়িয়ে রয়েছে। যোগ্যতার সঙ্গে সম্মানের সঙ্গে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হতে চলেছে। শিক্ষক শিক্ষিকা হিসেবে এটাই আমাদের বিরাট পাওনা। আজ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই যে একটা উদ্যোগ নিয়েছে, স্কুলকে ভালোবেসে স্কুলকে সবার সামনে প্রতিষ্ঠিত করার এই যে প্রয়াস, তাকে আমি সর্বসম্মতভাবে স্বাগত জানাচ্ছি, তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হয়তো আমরা তাদের কোনো সাহায্যই করতে পারিনি, কিন্তু তারা যেভাবে সাহস নিয়ে এই উদ্যোগ বা এই কর্মসূচি নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমি ওদের সাফল্য কামনা করি, ঈশ্বরের কাছে ওদের মঙ্গল কামনা করে প্রাক্তন বর্তমান সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য
আচ্ছা আমাদের বেলায় তো কম লোক ছিল, প্রেয়ারটা এখানেই হতো, তোদের তো এখন অনেক ছাত্র সংখ্যা, প্রেয়ারটা কোথায় হচ্ছে? এখন প্রত্যেক তলায় আলাদা আলাদা করে প্রেয়ার হয়, প্রত্যেক তলায় চারতলা, মানে চারতলা পুরো না, এক একটা তলায় মানে আলাদা আলাদা করে হয়, মানে যাদের যেখানে রুম তাদের ঘরের সামনেই প্রেয়ারটা হয়। স্কুলটা তো এখন অনেক বড় হয়ে গেছে, তো তোদের টোটাল স্টুডেন্ট কত মোটামুটি? এবছর থেকে তো আবার ইংলিশ মিডিয়ামটা খুলেছে, তাই বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম সব নিয়ে 800 850 জন। হ্যাঁ এখন প্রায় 800 850 হতে পারে। হ্যাঁ এত বেশি? তোরা তো এখন 800 850 জন বলছিস, যখন স্কুল শুরু হয়েছিল প্রথম বছর 10 জন পড়তো মাত্র, পুরো কোচিং ক্লাসের মতো ব্যাপার। সেকেন্ড ব্যাচে আমরা এলাম, আমরা এই 25-26 জন, এই ছিল তখন সারা স্কুল আমরাই দাপিয়ে বেড়াতাম, অনেক ছোট ছিল তখন। স্কুলটা বড়ই ছিল, স্টুডেন্ট কম ছিল। আমাদের সময় তো লং ট্যুরে আমরা প্রচুর মজা করতাম, তো তোরা কোথায় গেছিস, মানে লাস্ট টাইম কিরকম, কোথায় গেছিলি, কেমন মজা করলি? লাস্ট টাইম আমরা গেছিলাম মুর্শিদাবাদ, কিন্তু আমাদের তো লং ট্যুর হতো না, আমাদের শর্ট ট্যুর হতো, তো আমাদেরও একটু একটু ইচ্ছে করতো। তোমাদের কাছে আগে শুনেছিলাম যে লং ট্যুরে খুব মজা হয়, আমরা আগে বা একটা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম যে যদি আমাদের লং ট্যুর করা যায়, তো সেটা শুনে স্কুল থেকে মুর্শিদাবাদ ট্যুর ব্যবস্থা করেছিল, তাও 1 রাত্রির জন্য, মানে অতটা মজা পাই হতো, মানে টোটাল 3 দিন 2 রাত হতো। হ্যাঁ আমি শুনেছি তোমাদের ভীষণ মজা হতো, একটু কিছু বলো না তোমাদের লং ট্যুরের গল্প, আমরা তো আর পাবো না, শুনেই মজা করি। তো লং ট্যুরে তো আমাদের দারুণ মজা হতো। তো এখান থেকে সকালবেলা বাস ছাড়তো, সারাদিন বাস চলতো। এবার অনেক লং ট্যুরে বলতে গেলে অনেক বলতে হবে, তো রাজগীরের কথাটা আমার দারুণ মনে পড়ছে। রাজগীরে একবার সকালবেলা এখান থেকে বাস ছেড়েছিল, তো সারাদিন চলছে, মাঝখানে কোনো ব্রেক নেই, বুঝলি তো। তো রাত্রিবেলা এরকম একটা জায়গায় গিয়ে বাস থেমেছে, তো ওখানে এরকম চেকপোস্ট ছিল, তো চেকপোস্ট তুলেছে, এবার আমাদের বাস যাবে, তো হঠাৎ করে দেখছি ঢিল পড়ছে বাসের মধ্যে। তো ঢিল পড়ছে, এবার মানে ভাবছি যে কী হচ্ছে না হচ্ছে। তো এমন সময় খোকন কাকু হঠাৎ করে কি জানো একটা বলে উঠলো, সমর্পণ বলেছিল। তারপর কি হলো শোন, ও যেটা বললো, ঢিল তো পড়লো, বাস পুরো অন্ধকার আর ফুল স্পিডে বাস চলছে। তখন এনসিএম ছিলেন, এনসিএম বলছে কেউ বাসটা দাঁড় করাবে না, চল। সমর্পণ বলতে বাস দাঁড় করাও, ঢিল মারছে টাকাতে। এই করিডোরে আর পুরো কুয়াশা ঘেরা রাস্তা, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে আমরা মোটামুটি 25-30 মিনিট গেছিলাম, তারপর লাইট জ্বালা হয়েছে। তো করিডোরে আলটিমেটলি আমরা পৌঁছলাম রাজগীরে 12টা 15 আর 20। এবার গিয়ে ওখানে আমরা মন্দিরে ছিলাম, বুদ্ধ মন্দির। তো ঢুকছি আমরা সবাই, ঢোকার মুখে দেখি একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে। স্ট্যাচুটা নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, তুই বল। হ্যাঁ, স্ট্যাচুটা যেটা হয়েছিল, আমরা সবাই ঢুকছি, তখন তো রাত্রে সারাদিন ওই পরিশ্রম, অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ক্লান্তিতে অবস্থা খারাপ, সবাই ঢুকছি, যাই হোক পুরো বিধ্বস্ত। হঠাৎ করে আমরা দেখছি যে অসাধারণ একটা মূর্তি, হ্যাঁ এত সুন্দর মূর্তি হচ্ছে, আমরা সেই তার দিকে তাকিয়েছিলাম ভাবে, ঢুকে যাচ্ছে একজন। কিছুক্ষণ মিলিয়ানটি বলছেন যে স্মৃতিদি দেখেছেন মূর্তিটা কি সুন্দর বানিয়েছে, পুরো মনে হচ্ছে জীবন্ত মানুষ। আমরাও ভাবছি সত্যি তাই তো। কিছুক্ষণ পরে দেখতে পারলাম যে লোকটা দাঁড়িয়েছিল সে হেঁটে হেঁটে চলে গেল। পরদিন সকালে জানতে পারলাম যে আমাদের ওই মন্দিরের কেয়ারটেকার ছিলেন উনি। আচ্ছা তোদের কি খাট ভাঙা গল্পটা মনে আছে? সে বোলপুরেরটা? হ্যাঁ। আরে সে তো আমরা প্রথমে কোথাটা গেছিলাম আমার মনে, বোধহয় ম্যাসেঞ্জার ঘুরে তারপর গেছিলাম। তো গিয়ে মেয়েগুলোকে একটা 3 স্টার লজে ঢুকিয়ে দিল, যতগুলো মেয়ে ছিল আর যারা আর যারা টিচাররা ছিলেন মানে আন্টিরা, তারপর একটা 3 স্টার লজ। তখনকার বোলপুরের খুব নামি লজ, ওটা নামটা সারদা লজ। আরে আমরা তো ছিলাম ইউথ হোস্টেলে। ইউথ হোস্টেল বলে না ওটাকে, যারা গার্জিয়ান গেছে তাদেরকে একটা গেস্ট হাউস, মোটামুটি ঠিক আছে চলনসই। আর আমরা একটা ভাঙাছোড়া কুড়ে ঘর, বাড়ি ইউথ হোস্টেল লেখা আছে, বোলপুর ইউথ হোস্টেল। 2টো ঘর নেওয়া হয়েছিল, একটা ঘরে রিবুদারা ছিল আর স্যাররা ছিলেন। আমাদের ঘরে শুধু আমাদের ব্যাচটা আর রঞ্জন স্যার ছিলেন একা। ঠান্ডা, ছোট্ট ছোট্ট খাট, যাতা অবস্থা, সেখানে দুজন করে আমরা শুয়ে পড়েছি। কলে জল নেই, রাতে শুলাম, হঠাৎ করে পাশের ঘর থেকে দামাম করে একটা আওয়াজ হলো, আওয়াজ হলো। আমরা সব ঘাবড়ে গেছি, তখন কেউ ঘুমায়নি, জাস্ট শোয়া হয়েছে। তারপর সবাই মিলে যাওয়া হলো যে ঘরে কী হলো ব্যাপারটা। বলে ঠান্ডার মধ্যে তখন সব হাফ প্যান্ট পরে ছোটো ছোটো, আমরা ছোটো ছোটো। আচ্ছা বল জ্যাকেট ট্যাকেট যা ছিল সেটা পরে যাওয়া হলো পাশে, কী হয়েছে। বা দরজাগুলো দেখি মাঝের যে খাটটা ছিল সেটা ভেঙে দুদিক থেকে পড়ে আছে ভেঙে। আর অমিতাভ স্যারকে মনে আছে? অমিতাভ স্যার বিশাল লম্বা শরীর, তো অমিতাভ স্যার এভাবে পড়ে আছে, বলে না ভাঙা মানে খাটের শেপ হয়ে গেছে, কাঠ যেভাবে অমিতাভ স্যার ভেঙে পড়ে আছে। তারপর যাতাভাবে ওনাকে বার করা হলো ওখান থেকে। না উনি একদম নর্মাল ছিলেন,
আমাদের প্রথম ট্যুর ছিল ঝাড়গ্রাম ক্লাস 8। রিজু আগে অনেক ট্যুরে গেছে, আমাদের সেটা প্রথম ফার্স্ট ট্যুর ছিল স্কুল থেকে। যাই হোক, তারপরে সে কী অবস্থা, যা তা অবস্থা। ট্যুরে গেছি, শুয়ে আছি রাত্রিবেলা, খুব ঝামেলা হচ্ছে, ওকে চাদর ফাদর ছুটছে, জুতো ফুতো ছুটছে, সেই জঘন্য অবস্থা। আমি আর দাদাভাই শুয়ে পড়েছি। ও মা, হঠাৎ করে সবাই বলছে এই চুপচাপ শুয়ে পড়, রাজেশ স্যার বলছে, জয়ন্ত স্যার বলছে। হঠাৎ করে ঘুম চলে এসছে আমার প্রায়, যা করছে করুক বন্ধুরা। ও মা, দেখি আমাদের দুই ভাইকে তুলে বাইরে বের করে নিয়ে চলে গেছে। তখন ঠান্ডা পড়ছে আর কি, ঠান্ডা পুরো নয়, হালকা ঠান্ডা, বাইরের মধ্যে দাঁড়িয়ে আছি, আর সবাই চাদরের গায়ে দিয়ে শোবে আর কি, আর আমরা একটা পাঞ্জাবি পরে বাইরে দাঁড়িয়ে আছি, ঠান্ডা, তার মধ্যে আবার মাথাও গরম হয়ে গেল, কাঁদতে শুরু করে দিলাম। সে ডান দিক দিয়ে জল পড়ছে, বাঁ দিক দিয়ে জল পড়ছে। তখনকার মাথা গরমটা রাগ হিসেবে প্রকাশ পাচ্ছে না, সেটা দুঃখ হিসেবে প্রকাশ পেয়ে যাচ্ছে আর কি। সে কান্নাকাটি করে শুতে পেলাম, শুয়ে পড়লাম। তারপর সকালবেলা উঠলাম, উঠে খাওয়া দাওয়া যেরকম হলো, বাসে শুরু হলো, বাসে করে আবার যাওয়া ফেরার সময় একবার শুরু হলো। সে রিবুদা দীক্ষা দিতে শুরু করেছে। সে দীক্ষার মন্ত্র অদ্ভুত, সামনে পিছনে ডুলু, আর প্রসাদ ছিল চিনি, চিনি খাও দীক্ষা হয়ে যাবে। চূড়ান্ত ব্যাপার স্যাপার। তোমাদের মনে আছে তোমরা যখন ক্লাস 10-এ পড়তে গিরিডি ট্যুর হয়েছিল? তুই গেছিলিস তো সেটা? হ্যাঁ, আমি যখন ক্লাস 7, আমাদের ক্লাস তখন এলাও না, মানে আমি গেস্ট হিসাবে গেছিলাম। এবার ওদের সাথে শুয়েছিলাম, ওদের সাথে শুয়েছিলাম। ক্লাস 10-এ পড়তে তখন ওরা, ওদের 22 জন মতো ছিল, আর ছোটো ঘর, সেখানে শুয়েছি রাত্রিবেলা। ঘুমটুম হচ্ছে না, মোটামুটি কয়েকজন শুয়েছে আর ঘুমিয়েছে। ধ্রুবজ্যোতিদা হট করে একটা ডায়েরি খুলে বলছে, রিজু এদিকা একটা হেভি জিনিস পেয়েছি, পড়বো। হ্যাঁ, কারোর একটা পার্সোনাল ডায়েরি, জানি না আমি কার। গেছি, গিয়ে দেখছি লেখা টেখা আছে, বেশ পড়ছি। কে তো লিখেছে বুঝতে পারছি না, নাম দেখিনি। আমি অরিত্রদাকে ডাকছি, অরিত্রদা এসে একটা ডায়েরি পেয়েছি, পড়বো এসে। আলটিমেটলি দেখা গেল ওটা অরিত্রদারই ডায়েরি। আমি খুব ইন্টারেস্ট গেছিলাম ওটা দেখার জন্য, কার ডায়েরি পড়ছে দেখতে যাবো। গিয়ে দেখি আমার ডায়েরি পড়া হচ্ছে ওখানে বসে বসে। কি লেখা ছিল সেটা আর বলি না, সেটা বলো তো। ওই ঘরটা একটা খুব ভালো গল্প আছে। ছোট্ট ঘর, 22 জন শুয়ে আছি, যে যার মধ্যে বিছানা করে শুয়ে পড়েছে। আমরা লাস্টে দাঁড়িয়ে কী সব করছিলাম জানি না, মনে নেই এখন, অনেক দিন হয়ে গেছে। আমি, পলাশ, ইন্দ্রনীল আর অরিত্র, লাস্টে আমাদের 4 জনের শোয়ার জায়গা হয়নি। দরজাটা ঠিক সামনে, যেখানে সবার জুতো রাখা ছিল, ব্যাগগুলো ছিল, ব্যাগগুলো একটা মাথার একটা চাপিয়ে দিয়ে জুতোগুলোর ওপর বিছানা করে আমরা শুয়ে পড়েছি, চাদর পেতেছি, শুয়ে পড়েছি। জুতোই বিছানা, জুতোই বালিশ, শুয়ে টুয়ে ঘুমিয়েও পড়েছি। সকালে যখন উঠলাম, এবার উঠে গদ্যটা গোছানো হচ্ছে, চাদরগুলো ভাঁজ করা হচ্ছে, দেখা হলো ইন্দ্রনীল যেখানে শুয়েছিল তার তাহলে এইরকম সাইজের একটা গিরগিরি মরে পড়ে চেপটে গেছে, এইরকম বড়। সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করা হলো। তারপর সেদিন রাতে না সম্পদ অজ্ঞান হয়ে পড়লো, প্রচুর খেলো সকাল থেকে। ও আচ্ছা, আমি যেটা শুনেছিলাম যে ও মানে গোটা 25 বেগুনি খেয়েছে, এবং যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল, ও একটা ঘরে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা পাখি তাড়ানোর মতো হুস 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 করছে। সেই সময় আমার মা ওখানে গেছে, মা দেখে মানে ভাবছে যে এরকম হট করে এরকম কেন করছে, একটা ঘরের মধ্যে কোনো পাখি টাখি তো কিছু নেই। তো হঠাৎ করে কাকিমা বলে দেখলে মাথাগুলো পড়ে গেল ওখানে ধূপ করে। তারপরে কি হয়েছিল না, ওর কোনো একটা মানে এত বেশি খেয়ে ফেলেছিল, সেই চাপটা সহ্য না করতে পেরে ওখানে মাথা ঘুরে পড়ে গেছিলো। তারপর তো তোরা স্ট্রেচার আনলি না? স্ট্রেচারটা করে রাখা ছিল, সেটাও পুরো নিট আয়রন, পুরোপুরি লোহা, ঢালাই লোহা বলে না। কত ওজন ছিল বলতো? ওটা ভেবে লাভ নেই,